তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে পরীক্ষায় বাংলা প্রশ্নের উত্তর কিভাবে লিখলে সেই প্রশ্নটায় পূর্ণ নাম্বার পাওয়া যায়। তো সেই সংক্রান্তই একটি ভিডিও আজকে আমি তোমাদের তৈরি করে দিচ্ছি। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং বেশ কিছু পয়েন্ট আমি তোমাদের বলবো এই সংক্রান্ত। সেই পয়েন্টগুলিকে ফলো করে পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখবে, দেখবে সেই প্রশ্নটায় পূর্ণ নাম্বার অবশ্যই পাবে। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। দেখো, উত্তর কম বেশি সবাই একই লেখে, তো তোমাকে তার মধ্যে ডিফারেন্স কিছু তৈরি করতে হবে যাতে অন্যদের থেকে তুমি বেশি নাম্বার পাও। তো সেই পয়েন্টগুলোই আমি তোমাদের বলবো, সেগুলি একটু মনোযোগ সহকারে ফলো করো এবং এখন থেকেই বাড়িতে যখন প্র্যাকটিস করবে কোনো বাংলার উত্তর লেখার ক্ষেত্রে পয়েন্টগুলিকে কিন্তু মাথায় রেখে উত্তরটি লিখবে। দেখবে অবশ্যই সেই নাম্বারটা অর্থাৎ পরীক্ষায় সেই প্রশ্নটি এলে তোমরা পূর্ণ নাম্বার পাবে। এবং শুধু সেই প্রশ্নের ক্ষেত্রে নয়, পরীক্ষায় যে কোনো বাংলা প্রশ্নের উত্তরের ক্ষেত্রেই এই ট্রিক্সটি ফলো করবে, তাহলেই দেখবে পূর্ণ নাম্বার পাবে। তো আমি পয়েন্টগুলো তোমাদের বলছি এবং বুঝিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখো, এতে তোমাদেরই কিন্তু ভীষণ উপকার হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমি একদম পয়েন্ট করে নিয়েছি তোমাদের সহজভাবে বোঝানোর জন্য, তোমরা স্ক্রিনেও পয়েন্টগুলি দেখতে পাচ্ছ। তো প্রথম পয়েন্ট রয়েছে বানান সঠিক এবং নির্ভুল লিখতে হবে। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তোমরা যখন পরীক্ষায় কোনো উত্তর লেখো, দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই বানান ভুলের জন্য তোমাদের অনেকটা নাম্বার কমে যায়। তাই তোমাদের এই বানান ভুল যতটা সম্ভব কম কিন্তু পরীক্ষায় লিখতে হবে। তার জন্য কি করতে হবে? বাড়িতে বারংবার প্র্যাকটিস করতে হবে এবং সঠিক বানানের প্রতি নজর দিতে হবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এবং এর সমগোত্রীয় পরীক্ষাগুলির ক্ষেত্রে 3টি করে বানান ভুলের জন্য 1 নাম্বার করে কিন্তু কেটে যায়। তো তুমি যদি একটি বড় প্রশ্নে অনেকগুলি প্রায় 8-9টি বানান ভুল করে ফেলো, সেখানেই তোমার 2 থেকে 2.5 নম্বর কিন্তু কমে যাচ্ছে। তো এই বানান ভুল যাতে না হয় এবং নির্ভুল বানান যাতে লিখতে পারো, সেই দিকে কিন্তু নজর রেখো। সহজ সরল ভাষায় উত্তর লিখবে, তাতে বানান ভুলের সম্ভাবনা কমে যাবে। যত জটিল ভাষা তুমি দিতে চাইবে, তত কিন্তু বানান ভুলের সম্ভাবনা বেড়ে যাবে। তাই সহজ সরল ভাষায় উত্তর লিখবে, প্রাঞ্জল ভাষায় উত্তর লিখবে, এতে কিন্তু বেশি নাম্বার পাবেই। এবার 2 নম্বর পয়েন্টটি দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখায় উত্তর লিখতে হবে। এবার এই পয়েন্টটা দেখে যাদের হাতের লেখা তুলনামূলক একটু খারাপ, তাদের মনে হতেই পারে যে আমার হাতের লেখা তো খুব সুন্দর না, তাহলে আমি হয়তো নাম্বার পাবো না। এটি কিন্তু আমি এখানে বলিনি। আমি বলেছি পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখা। তোমার হাতের লেখা যেমনই হোক, তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন গোটা গোটা অক্ষরে লেখো, তাতে পরীক্ষক কিন্তু সেই প্রশ্নটাকে সহজে পড়তে পারবেন। তাতে কি হবে? তোমার নাম্বার কিন্তু বেশি হবে। লেখাগুলোর যে শব্দগুলো তুমি লিখবে তার মাথায় মাত্রা দেবে, সুন্দর করে ছেড়ে ছেড়ে শব্দগুলো লিখবে, এতেই দেখবে তোমার নাম্বার বেশি হবে। অনেকে কি করে, বড্ড এলোমেলোভাবে লেখে, মানে হাতের লেখাটা ভালো হয় না, জড়িয়ে জড়িয়ে লেখে, এতে পরীক্ষক সেটা পড়তে পারেন না এবং এই পড়তে না পারার জন্যই ভালো উত্তর লিখলেও নাম্বারটা কিন্তু কমে যায়। এর থেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তুমি লিখবে, তোমার হাতের লেখা ভালো হলে তো খুবই ভালো। এবং যাদের তুলনামূলক একটু খারাপ হাতের লেখা, তারা পরিষ্কার পরিচ্ছন্ন ছেড়ে ছেড়ে মাত্রা দিয়ে উত্তর লিখবে, দেখবে নাম্বার বেশি পেয়ে যাবে। 3 নম্বর পয়েন্টটি দেখো, প্রতিটি নম্বরের জন্য আলাদা আলাদা অনুচ্ছেদ করে উত্তর লিখবে। দেখো, একটা বড় প্রশ্ন এসেছে, তাতে হয়তো 3টে পার্ট রয়েছে, 2+2+1 বা 1+2+2 বা এরকম সমগোত্রীয় পার্ট, বা 3+2 এরকম। তো অনেকে কি করে, একটি প্যারাগ্রাফের মধ্যে সব পার্টগুলির উত্তর লিখে দেয়, এতে নাম্বার কমে যায়। তোমার একটি প্রশ্নতে যতগুলো পার্ট থাকবে, তোমাকে কিন্তু ততগুলো প্যারা ভাগ করে করে লিখতে হবে, অর্থাৎ অনুচ্ছেদ করে করে লিখতে হবে, তবে কিন্তু বেশি নাম্বার পাবে। কারণ প্রতিটা পার্টের তো আলাদা আলাদা নাম্বার রয়েছে। এবার তুমি একটা প্যারার মধ্যে যদি সব পার্টগুলোর উত্তর লিখে দাও, তাহলে অনেক সময় পরীক্ষকের বুঝতে সমস্যা হয়, তাতে কোনো একটি পার্টের নাম্বার কিন্তু মিস্টেক হয়ে যায়। এই জন্য পরীক্ষকের বোঝার সুবিধার্থে তোমাকে প্রতিটা প্যারা ভাগ করে করে প্রতিটা যে প্রশ্নের পার্ট রয়েছে আলাদা আলাদা করে লিখতে হবে, এতে কিন্তু বেশি নাম্বার পাবেই। তো বুঝতে পেরেছো আশা করছি। কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমার তাতে বোঝাতে তোমাদের আরও সুবিধা হবে। পরেরটি, রচনাধর্মী প্রশ্নগুলি পয়েন্ট করে উত্তর লিখবে। ধরো একটা বড় রচনাধর্মী প্রশ্ন, যেমন অমুক চরিত্রটি বিশ্লেষণ করো, বা এই বাক্যটির মধ্যে কি বোঝাতে চেয়েছেন, তাৎপর্য বিশ্লেষণ করো। এই টাইপের প্রশ্নগুলি প্যারা যেমন ভাগ করে করে লিখবে, তার সাথে পয়েন্ট করে করে লিখবে। যেমন একটা চরিত্র দিয়েছে, চরিত্রের ভালো দিক একটা পয়েন্ট, চরিত্রের খারাপ দিক একটা পয়েন্ট, তাৎপর্য বিশ্লেষণের বিভিন্ন পার্টগুলির আলাদা আলাদা পয়েন্ট। এইভাবে বড় যে রচনাধর্মী প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন বলো বা 3 নম্বরের প্রশ্ন বলো, এগুলো কিন্তু
পয়েন্ট করে করে লিখবে, যেভাবে রচনা লেখো ওইভাবেই পয়েন্ট করে করে লিখবে। এতে কিন্তু রচনাধর্মী প্রশ্ন, একটি প্রশ্নই ধরো 5 নাম্বার আছে, সেখানে এক নাগারে লিখে গেলে তুমি হয়তো 5 পেলে 2.5 বা 3, কিন্তু এইভাবে পয়েন্ট করে করে রচনাধর্মী প্রশ্নের উত্তর লিখলে 5-এ 5 কিন্তু অবশ্যই পাবে। পরের পয়েন্ট, কোনো উত্তরই খুব বড় করে লিখবে না, অর্থাৎ প্রশ্নের নম্বর অনুযায়ী উত্তর লিখবে। অনেক সময় কি হয়, কোনো একটি প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে আমাদের হয়তো চেনা প্রশ্ন বা আমি হয়তো সেই বিষয়টা জানি, তখন কি হয় প্রায় 1.5 পাতা বা 2 পাতা প্রশ্ন সেই প্রশ্নের উত্তর লেখা হয়ে যায় 5 নম্বরের প্রশ্ন। কিন্তু এটি করলে কিন্তু হবে না, মন গড়া কোনো কিছু লিখলে হবে না। টু দ্য পয়েন্ট প্রশ্ন যেভাবে চেয়েছে সেভাবেই কিন্তু উত্তর লিখতে হবে। উত্তর যদি সঠিক হয় তুমি ছোট লিখলেও যা নাম্বার পাবে, বিশাল বড় করে লিখলে বরং তার থেকে কম নম্বর পাবে। তাই সবসময় প্রশ্নের যেরকম নাম্বার রয়েছে, 2 নম্বরের প্রশ্নের জন্য 2 নম্বরের মতো উত্তর, 3 নম্বরের জন্য 3 নম্বরের মতো উত্তর, 5 নম্বরের জন্য বড় জোর 1 পাতায় একটি উত্তর লিখলে এইভাবে কিন্তু লিখবে, এর বড় কিন্তু কখনোই করবে না। পরেরটি, প্রশ্নের উত্তর লেখার সময় কোনো মন গড়া গল্প লিখবে না, এটাই হচ্ছে টু দ্য পয়েন্ট। অর্থাৎ কি, ধরো একটি প্রশ্ন এসেছে, তুমি কিছু কিছু জানো বা ভাষা জানো, তুমি একটা মন গড়া গল্প লিখে দিলে, লিখে লাস্টে হয়তো পুরো গল্পটারই মানে লিখে দিলে, এতে কি হবে যে তুমি কিন্তু কোনো নাম্বারই পাবে না সেখানে, বা বড় জোর 1 বা 1.5 তোমাকে দেবে। তাই এই কারণের জন্যই আমি বলি, প্রত্যেকটা গল্প, কবিতা, প্রবন্ধের বিষয়বস্তু এবং বিষয় সংক্ষেপটা খুব মনোযোগ সহকারে তোমরা পড়ে রেখো। বিষয় সংক্ষেপ যার একদম ক্লিয়ার থাকবে সে কিন্তু সেই প্রশ্নের সঠিক উত্তর লিখতে পারবে, সেটা তার পড়া না থাকলেও পরীক্ষায় সে সঠিক উত্তর লিখতে পারবে। কিন্তু যার বিষয় সংক্ষেপ বা বিষয়বস্তু সম্পর্কে ধারণা থাকবে না, সেই কিন্তু একটা মন গড়া গল্প লিখে ফেলবে, যেটা চেয়েছে পরীক্ষায় হয়তো সেইটা লিখলো না, অন্য কিছু লিখে ফেললো, এতে কিন্তু নাম্বার কমে যাবে। তাই এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবে। এখনো অনেকটা সময় রয়েছে, তোমরা কিন্তু প্রত্যেকটা গল্প, কবিতা, নাটক যা তোমাদের প্যাসেজে রয়েছে বা পাঠে রয়েছে, যে ক্লাসেরই হোক, তোমরা অন্তত সেটি একবার রিডিং করে তার বিষয়বস্তুটা তৈরি করে রেখো। বিষয়বস্তু যার নখদর্পণে রয়েছে সে যে কোনো প্রশ্নের উত্তরই কিন্তু পরীক্ষায় লিখতে পারবে। শেষ পয়েন্টটা কিন্তু খুব ভাইটাল এবং ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানেই তোমার নাম্বার অন্যদের থেকে কিন্তু আলাদা হয়ে যাবে। কীরকম দেখো, যে কোনো উত্তর, বিশেষ করে সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্নের উত্তর, লেখক লেখিকার নাম, কাব্য, মূল প্রবন্ধ গ্রন্থের নাম বা গল্প গ্রন্থের নাম, গল্প, কবিতা, প্রবন্ধের নাম লিখে উত্তর লিখবে। দেখো, একটি প্রশ্নের উত্তর পরীক্ষায় কম বেশি সবাই একই লিখবে, তো একই নাম্বার হবে, এটাই তো স্বাভাবিক। তোমাকে তার মধ্যে কিছুটা পার্থক্য আনতে হবে, অর্থাৎ গড় নাম্বার থেকে বেশি নাম্বার তুলতে হবে। এতে কি হবে, পরীক্ষকের একটা ইমপ্রেশন বাড়বে। সেটা বাড়ানোর জন্য কি করতে হবে, তোমাকে কিন্তু সেই গল্প বা সেই কবিতা বা সেই প্রবন্ধের মূল কাব্যগ্রন্থ, মূল প্রবন্ধ গ্রন্থ, এগুলো নখদর্পণে রাখতে হবে। এবার কিভাবে উত্তর লিখবে আমি একটা উদাহরণ দিয়ে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করো। তো কবিতার নাম, মূল কাব্যগ্রন্থের নাম, লেখিকার নাম, লেখকের নাম, মূল প্রবন্ধ গ্রন্থের নাম, এইগুলি লিখে কিন্তু প্রশ্নের উত্তর লিখতে হবে। বড় প্রশ্ন অর্থাৎ 3 নাম্বার, 5 নাম্বার, রচনাধর্মী, সংক্ষিপ্ত, এই প্রশ্নের উত্তরগুলি এইভাবে লিখতে হবে। আমি একটু উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যদি লিখতে পারো তাহলে কিন্তু অন্যদের থেকে তুমি বেশি নাম্বার অবশ্যই পাবে। আমি যে উদাহরণটা এবার বলে দেবো, সেই উদাহরণ অনুযায়ী তোমাদের ক্লাসের বিভিন্ন প্যাসেজগুলির মূল কাব্যগ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ এগুলি লিখে উত্তর লিখবে, দেখবে সম্পূর্ণ নাম্বার তুমি অবশ্যই পাবে। তো চলো উদাহরণটা এবার দেখে নাও। উদাহরণটা যদি তুমি দেখে নাও তাহলে এই যে পয়েন্টগুলি আমি তোমাদের বললাম, এই সবগুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং যে কোনো পরীক্ষায় প্রশ্নই তুমি খুব সহজে লিখতে পারবে, তোমার কোনো সমস্যা হবে না। তো আশা করছি পয়েন্টগুলো বুঝতে পেরেছো। এবার উদাহরণটা দেখে নাও, তাহলে একদম 100% তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এবার দেখে নাও। দেখো উদাহরণটি আমি 10ম শ্রেণীর একটি পাঠের উদাহরণ দিয়ে বুঝিয়েছি। তোমাদের যে ক্লাসে পড়ো তুমি, সেই পাঠেরই কোনো গল্প বা প্রবন্ধ বা কবিতা যখন লিখবে এইভাবেই উত্তর লিখবে। দেখো, কহ দাসে লঙ্কার কুশল, বক্তা কে, বক্তার এমন জিজ্ঞাসার কারণ কি। প্রশ্নটির প্রশ্নমান ছিল 1+2। তো দেখো উত্তর লিখেছি, আমি বলেছি কি পয়েন্ট করে করে আলাদা আলাদা লিখবে। তো প্রথমটি রয়েছে বক্তা কে, বক্তাটি আমি লিখেছি, দেখো বক্তা বলে একটি পয়েন্ট করেছি। এখানে যেভাবে লিখছি তোমাদের যে কোনো পাঠের উত্তর এইভাবেই লিখবে। কিন্তু কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গের অন্তর্গত অভিষেক কাব্যাংশে আলোচ্য অংশের বক্তা হলেন ইন্দ্রজিৎ। তো দেখতে পেলে বক্তাকে আমি কিভাবে লিখলাম। এখানে যদি আমি লিখে দিতাম আলোচ্য অংশের বক্তা হলেন ইন্দ্রজিৎ, সেটি কিন্তু পরীক্ষায় সবাই লিখবে, তাই তোমার নাম্বার আর তাদের নাম্বারের কোনো পার্থক্য হবে না। পার্থক্যটা করার জন্য এইভাবে লিখতে হবে। পরের পাঠের প্রশ্নটি কি ছিল, বক্তার এমন জিজ্ঞাসার কারণ কি। দেখো এটিও একটি পয়েন্ট করেছি, বক্তার এমন জিজ্ঞাসার কারণ। তো উত্তরটি কিভাবে লিখেছি,
ইন্দ্রজিৎ যখন প্রমোদ কাননে অবসর কাটাচ্ছিলেন তখন হঠাৎই তার সামনে ছদ্মবেশ ধারণ করে দেবী লক্ষ্মী উপস্থিত হন। সেই সময় ওই জায়গায় ধাত্রীর আগমন ইন্দ্রজিতের কাছে অপ্রত্যাশিত ছিল। সেই কারণেই মেঘনাদের মনে আশঙ্কা জাগে যে সে হয়তো লঙ্কায় কোনো বিপদ হয়েছে, তা না হলে এভাবে আচমকা ধাত্রীমাতার আগমন ঘটত না। কৌতূহলী এবং উদ্বিগ্ন ইন্দ্রজিৎ তাই ধাত্রীর চরণে প্রণাম জানিয়ে লঙ্কার কুশল জিজ্ঞাসা করেছেন। দেখো, যেরকম চেয়েছে আমি সেরকমই উত্তর লিখেছি, আমি কিন্তু এখানে বাড়িয়ে গল্পের মতো করে এক্সট্রা করে কিছু বলিনি। এতে কিন্তু পূর্ণ নাম্বার পাওয়া যায়। এবং দেখো, দুটো পার্ট দিয়েছে, দুটো পার্টে দুটো পয়েন্ট করেছি, একটি বক্তা আর একটি বক্তার এমন জিজ্ঞাসার কারণ। এইভাবেই কিন্তু উত্তর লিখেছি। তোমাদের যে কোনো গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক যাই থাকুক, তোমরা কিন্তু এইভাবেই উত্তর লিখবে, দেখবে পূর্ণ মান পাবেই। এইভাবে উত্তর লিখলে এই প্রশ্নটার যে মান রয়েছে 3 নাম্বার, 3-এ 3 কিন্তু পরীক্ষক অবশ্যই দেবেন। তো এই যে পয়েন্টগুলি বললাম, এগুলি কিন্তু একটু খেয়াল করে প্রশ্নের উত্তরগুলি লিখবে। তো এই 7টি পয়েন্ট যেন মাথার মধ্যে থাকে এবং পয়েন্টগুলিকে মাথায় রেখে যে কোনো উত্তর তোমরা তোমাদের পরীক্ষার আমাকে লিখে তোমরা দেখাতে পারো। তার জন্য কি করতে হবে, এডুকেয়ারের যে ফেসবুক পেজটি রয়েছে সেই পেজে গিয়ে তার ইনবক্সে আমাকে কিন্তু প্রশ্নের উত্তর লিখে তোমরা পাঠাতে পারো। আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের উত্তর কিন্তু কারেকশন করে দেবো। এবার এই পেজটি কোথায় পাবে, এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে, ডেসক্রিপশন বক্সে দেখবে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে প্রশ্নের উত্তর কিন্তু তোমরা দিতে পারো ফেসবুক পেজে গিয়ে এডুকেয়ারের। তো আশা করছি কোনো সমস্যা হবে না। এবং যদি তোমাদের এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসাও দেখে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তরও তোমাদের অবশ্যই দিয়ে দেবো। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং যে পয়েন্টগুলি বললাম এগুলি মাথার মধ্যে রেখো এবং এইভাবেই কিন্তু যে কোনো বাংলা প্রশ্নের উত্তর লিখো, তাহলেই দেখবে পূর্ণ নাম্বার তোমাকে পাওয়ার ক্ষেত্রে কেউ আটকাতে পারবে না, তুমি অবশ্যই পাবে। এবং প্রতি বছর বাংলায় যে নাম্বার পাও তার থেকে অনেক বেশি নাম্বার তুমি ক্যারি করতে পারবে। তো আমি তো আগেও বলে দিয়েছি, আরেকবার বলছি, যদি তোমরা এই সংক্রান্ত কোনো উত্তর লিখে আমাকে দেখাতে চাও তাহলে এডুকেয়ারের যে ফেসবুক পেজটি রয়েছে দেখবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই তার লিঙ্ক রয়েছে, সেখানে লিঙ্কটি ক্লিক করে এডুকেয়ার ফেসবুক পেজে গিয়ে ইনবক্সে প্রশ্নটির উত্তর লিখে আমাকে পাঠিও, আমি অবশ্যই তোমাদের কারেকশন করে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।